আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকে একটা ফ্যামিলি ভিডিও করে দিই, অর্থাৎ বাসাতে বসে, চট্টগ্রামের বাসাতে। তো আপনাদের গাইডের ব্যাপারে দু একটা কথা একটু বলে দিই যে সিজনের সময় আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে তারপরে ব্যবসায় নামেন, হয়তো বা আমার ভিডিও দেখে আরও 10টা ভিডিও দেখে, এবং আপনার চারপাশের মানুষ এত ব্যবসা বাণিজ্য করতেছে, এত টাকা পয়সা কামাই করতেছে, তারপরে সবাই এত ভালো আছে, তাদের পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, সব কিছু করতেছে, এবং আপনার প্রতিবেশী অথবা আপনার চারপাশের মানুষ, কিন্তু আপনি কেন খারাপ আছেন? এই প্রশ্ন অথবা প্রশ্নের উত্তর যখন মিলাতে পারেন না, তখন নিজের সাথে নিজে অন্তর্দ্বন্দ্বে ভুগেন, এবং যখন যে কাজে আপনার কনসেন্ট্রেশন থাকুক, মনোনিবেশ থাকুক, সেখান থেকে লাস্টে বের হয়ে যান। অর্থাৎ আজকে এক ব্যবসা, কালকার এক ব্যবসা, তারপর দিন আর এক চাকরি, তারপর বিদেশ, মানে এর অর্থ হচ্ছে যে সব কিছু আনস্টেবল, অর্থাৎ কোনো কিছু আপনার স্টেবল না। তো আপনি কিন্তু বাইরে থেকে যখন দেখেন একটা ছেলে একটা R15 মোটরসাইকেল, লেটেস্ট মোটরসাইকেল অথবা একটা দামি গাড়ি নিয়ে, BMW গাড়ি অথবা মার্সিডিজ বেঞ্চ নিয়ে অথবা আউদি কিছু একটা নিয়ে আপনার পাশ দিয়ে চলে গেল, রেঞ্জ রোভার, তখন মনে হচ্ছে উফ কত বড় লোক, কত ভালো আছে। অ্যাকচুয়ালি আপনি জানেন না ওই গাড়িটা যখন সার্ভিসে যায় তখন কত হাজার না কত লাখ টাকা নেমে যায়, তার প্রতি মাসে কত খরচ আছে, তার প্রতি মাসে কত ইনকাম আছে। এই বিষয়গুলো আপনারা যখন জানেন না, পাশে থেকে একটা দামি মোটরসাইকেল যখন খুব স্পিডে সুন্দর করে চালায় চলে যায়, দেখে মনে হয় ওয়াও কত সুখ, কত শান্তি। কিন্তু ওই মোটরসাইকেলটা মেইনটেনেন্স কস্ট কত, কতবার তাকে গ্যারেজে যেতে হচ্ছে, কতবার তাকে ভুক্তভোগী হতে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা জানেন না। অথবা এই কম্পেয়ারটা আপনারা করেন না, যখন সুখের কম্পেয়ার করেন তখন এই কম্পেয়ারটা করেন না, আর যার কারণেই মানুষের বাইরের সুখ দেখেই শুধু পাগল হয়ে থাকেন যে ইস যদি ওর মতো হতে পারতাম, ইস যদি ওর মতো ভালো কিছু করতে পারতাম। এবং ফাইনালি এরকম ইস করতে করতে মন খারাপ হয়ে থাকে, লাস্টে ওই মোবাইলে বসে বসে গান দেখা শুরু করেন, ইস বন্ধু ইস তোকে করছি বড় মিস, করতে করতে ওই লাস্টে কি এসে আর একটা ফ্যামিলির সাথে ব্যাগে বুগে যেয়ে তারপরে কি এসে লাইফও শেষ করে ফেলেন। তাহলে ইস বন্ধু ইস তোরে করছি বড় মিস, এইসব ঢংসং করে জীবনে আপনি ব্যবসায়ী হইতে পারবেন না, কখনো হতে পারবেন না। আচ্ছা, এই যে আমাকে দেখতেছেন, এই যে একটু কেমন ফর্সা ফর্সা দেখা যাচ্ছে, কেমনে দেখতেছেন? কারণ কালো গেঞ্জি পরছি, প্লাস ওই যে ক্যামেরার মধ্যে কি সেটিং আছে যাতে আমার একটু মানুষের টর্চ লাইট মেরে না দেখা লাগে, এই জন্য একটু সেটিং টেটিং চেঞ্জ করে দিছি, এই জন্য দেখেন একটু ফর্সা ফর্সা দেখা যাচ্ছে। তাহলে সমাজে আপনি যাকে যত সুখের দেখতেছেন সবাই আছে সুখের অভিনয় নিয়ে, বাস্তবে কেউ সুখে নাই। আর এই রিয়েল লাইফ কথাবার্তা বলে গান গায়, আইব বাচ্চু সুপার হিট হয়ে গেছে। বাট এটা হচ্ছে একটা পেইনের গল্প, যে মানুষের পেইনটাকে জাগায় তোলা, অথবা উপস্থাপন করা। কথাটা বুঝতে পারছেন? তাহলে সুখের পৃথিবী, সুখেরই অভিনয়, এরকম কি যেন একটা গান আছে, তো এই গানটা হিট করার কারণই হচ্ছে এটা। তো এই অপ্রয়োজনীয় কথাগুলো কী কারণে বলতেছি? একটাই কারণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ। কারণটা হলো যে, যেমন এবার গাইডের জগতে, গাইডের ব্যবসায় বাংলাদেশে 5 লাখ গাইড ঢুকে 3 মাসের মধ্যে সেল হয়ে যায়, হয়তো বা 50,000, 50,000 গাইড হয়তো বা সর্বোচ্চ থেকে যায়, অথবা 30,000 থেকে যায়। বাট 5 লাখ গাইড বিক্রি হচ্ছে, এর মধ্যে A গ্রেড যাচ্ছে, B গ্রেড যাচ্ছে, C গ্রেড বলে তো কোনো শব্দ নাই বর্তমানে, কারণ এখন মাল ভিজে না, ড্যামেজ হলে খুব সামান্য। আর যেটা ড্যামেজ হয় সেটা ওই ব্যবসায়ীদের এত টাকা, শত শত, এক একজন খাতুনগঞ্জের বড় বড় মাঝারি ব্যবসায়ী যারা, তাদের 300-400 কোটি টাকার গাইড তাদের এক একটা গোডাউনে থাকে। তো ওর একটা দুইটা গাইড এখন ওই C গ্রেড গাইড আর ওর বেচারও সময় থাকে না, দান করে দেয়, গরিব মানুষই বিলায় দেয়, কারণ চট্টগ্রামের মানুষের হাত বড়, তারা বিলায় দেয়। যে আল্লাহ 200 কোটি দিছে, তা 20,000 টাকার একটা গাইড অথবা 10,000 টাকার একটা গাইড, অথবা নষ্ট হয়ে গেছে 2,000 টাকার একটা গাইড, দাও ফেলায় দাও, গরিব মানুষের দান করে দাও। তো সিগারেট নামে আগে যে শব্দটা ছিল সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজা মাল, ক্ষতিগ্রস্ত হওয়া মাল, টেম্পার লস হয়ে যাওয়া মাল, ওগুলো এখন কমে গেছে।
আর এ গ্রেড বি গ্রেড মাল, তো একটা জিনিস আপনাদের বলা হয় যে গত বছর তেলের দাম ছিল যেটা, অথবা জীবনযাত্রার যে মূল্য অথবা মূল্যায়ন অথবা ব্যয় ছিল, সেটাতে একটা বেবি সুইটের দাম ছিল কথার কথা 13,000 টাকা। আর এবছর সেটা লাভ দিয়ে হয়ে যাওয়া কথা ছিল তাহলে কত, 26,000, ডাবল। কিন্তু মালটা তো 26,000 হয় নাই, মালটা 13,000ই আছে অথবা 14,000 আছে, 1,000 বাড়ছে। তাহলে বেসিক মেইন যারা ইম্পোর্টার তারা তো খাতুনগঞ্জে ধরা ছোঁয়ার বাইরে, তারা তাদের অফিস নিয়ে ব্যস্ত। যেমন ফুলকলি গ্রুপ, ফুলকলি গ্রুপের মালিক শাহ আলম সাহেব কি আপনার ওই রাস্তার পাশে বসে অথবা কিছু একটা দোকান দিয়ে গাইড বিক্রি করতেছে না? এগুলো যখন এস আলম গ্রুপ করছে, পার্টেক্স গ্রুপ করছে, তারপরে কেএসআরএম করছে, পিএসপি করছে, সবাই গাইডেরতে জন্ম নিছে, সবাই। তারা যখন এগুলো করছে তারা ইম্পোর্টার হিসেবে কাজ করছে। 100 কোটি টাকা খাটাই দিচ্ছে, 100 কোটি টাকা খাটাইলে আর 100 কোটি টাকা লাভ হয়েছে অথবা 300 কোটি টাকা লাভ হয়েছে, দ্যাটস ইট। তাহলে কথা হলো যে এই যে বর্তমানে ফুলকলি মিষ্টির দোকান সারা বাংলাদেশে আপনারা দেখেন, তাদের মেইন ব্যবসা তাদের জন্মই তো এই গাইটের থেকে। এখনও তাদের হেড অফিস, তাদের এমডি সাহেব এই গাইটের মার্কেটের মধ্যেই বসে। এগুলো জানতে হবে, বুঝতে হবে যে মানুষ কেমনে কষ্ট করে জিরো থেকে হিরো হয়। চট্টগ্রামে যত ব্যবসায়ী আছে বেশিরভাগই হচ্ছে সাতকানিয়া, এরপর হচ্ছে আপনার পটিয়া, এরপর বাঁশখালী। তো সাতকানিয়ার যত ব্যবসায়ী আছে আমার শ্বশুরে চিনে না, কি আছে, কয়জন আছে? এই খাতুনগঞ্জে আসবেন, এক একজন দোকানদারের জিজ্ঞাসা করবেন যে আমার শ্বশুরকে চিনে কিনা, কারণ ওই খাতুনগঞ্জের জন্মই তো আমার নানা শ্বশুরের জমির পড়ায়। হেড এস আলমের তারপরে আবুল খায়ের গ্রুপের জন্মই তো আমার শ্বশুরবাড়িতে। আবুল খায়ের পাতার বিড়ি আমার নানা শ্বশুরের বাসার সামনে ওই গেটের কাছে বসে পাতার বিড়ি বিক্রি করতো, সেখান থেকে তার জন্ম। আবুল খায়ের এমডি আমার হচ্ছে মেজো মামা শ্বশুরের একদম ন্যাংটাকালের বন্ধু, ওই উঠানে একসাথে ন্যাংটা খেলাধুলা করতো, সেই আমলের বন্ধু। তো দেখেন, গল্প করলে অনেক করা যায়, এগুলো দাম্ভিকতার কিছু নেই, এগুলো হচ্ছে বাস্তবতার কথা বলতেছি, বাস্তব পরিচয়ের কথা বলতেছি। তো এখন ঘটনা হলো যে আপনারা এই যে গাইড নিয়ে যে ব্যবসা করতে চান, আপনাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে আপনাদের খুঁতখুতানি, চুলকানি। এবং এই পর্যন্ত আমরা যত মানুষকে দেখছি প্রবলেমে আছে, গাইড নিয়ে সন্তুষ্ট না, হ্যাপি না, অমুক না তমুক না, এদের হয় প্রচণ্ড শিয়ানা মানুষ, এমন শিয়ানা যে লাস্টে যে নিজে একটা পাসা মারা খায়, বাংলা কথা, বাস মারা খায় তবে একটা পাসা মারা খায়। অর্থাৎ এরা ব্যক্তি জীবনেও দেখবেন, তাদের সংসার জীবনে দেখবেন অশান্তিতে ভরা, কারণ এদের খুঁতখুতানি আর চুলকানি মোটে শেষ হয় না এদের। এরা এত বেশি জ্ঞানী, এত বেশি বুদ্ধিমান, আর এত বেশি মনে করেন যে ওই লোকাল ভাষা বলে বাল পাক না, লাস্টে শেষ জীবনে ফকির নিয়ে তারপরে মরে। আর এটা হচ্ছে তাদের পানিশমেন্ট, কারণ তারা এটা শোধরায় না। জীবনে কখনো খুঁতখুতানি হইতে হয় না। খুঁতখুতানি কখন হবেন? যদি দেখেন আপনার বাড়িঘর অপরিষ্কার আছে, আপনার সন্তান লেখাপড়া করছে না, তখন বউয়ের সাথে খুঁতখুতানি করবেন যে তোমারে তো চাওয়ার আগে রাজরানী বানায় রাখছি আমার সামর্থ্য অনুযায়ী, তোমার বাচ্চা ক্লাসে ফার্স্ট হয় না কেন? তখন শাশুড়িরে ফোন দিবেন যে আপনি যে কইছিলেন যে আপনার মেয়ে সেরকম মেয়ের মেয়ে, তা আমি তো বললাম এরকম মেয়ে বিয়ে করে বাচ্চা প্রোডাকশন দিলে আমার বাচ্চা বোধহয় একসময় বিসিএস ক্যাডার হয়ে যাবে। আর এখন তো দেখতেছি বাচ্চা ক্লাসে কোনো মতো জোড়াতালি দিয়ে পাশ করতেছে, আরও বছর শেষে ওই হেডমাস্টারের হাত পা ধরা লাগে, স্যার আমার বাচ্চাটার একটু উপরের ক্লাসে উঠান। এই জায়গায় আপনি খুঁতখুতানি করবেন। খুঁতখুতানি কোথায় করবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনার ওয়াইফ ঘুমাতে দেরি করে ওঠে, বাচ্চারা দেরি করে ওঠে, একদম খুঁতখুতানি করবেন, চিল্লা পাল্লা করবেন, ঝগড়া করবেন, ঘর মনে অশান্তিতে ভরে তুলবেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি মুসলমান হও, যদি হিন্দু ধর্মের হও, হিন্দু ধর্মের প্রার্থনা সময় মতো করতে হবে। ওটা কীভাবে করে আমি জানি না, বাট ওটা করতে হবে প্রতিটা ধর্মের ক্ষেত্রে। এরপর বছরের ন্যূনতম একদিন বাসায় যা আছে সব কিছু নিয়ে গরিব মানুষের পাশে যে পলায় মোবাইল টোবাইল নিয়ে যাবে না, সেলফি টেলফি ঢংসং করা যাবে না,
একদম রাতের অন্ধকারে পলায় যে মসজিদ মন্দির মাদ্রাসা কি আর কার কি আছে কোন ধর্ম অনুযায়ী, অথবা সেখানে যদি আস্থা না পান, রাস্তায় দাঁড়ায় যত গরিব মানুষ আছে আপনার সামর্থ্য অনুযায়ী মন খুলে ওই দিন দান করবেন। আপনারা যেমন বিজয় দিবসের থেকে শুরু করে বিভিন্ন দিবস পালন করেন, প্রেম প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডেতে এইসব গোড়ার ডিমের দিবস পালন করবেন না। বিজয় দিবসে বসে থাকেন ঘরের মধ্যে, কখন গার্লফ্রেন্ড আসবে, ব্যাচেলার ম্যাচ, আজকে ছুটির দিন, বান্ধবী কখন আসবে। বিজয় দিবসে রেডি হয়ে থাকেন বিকেলবেলায়, আজকে তো অফিস নেই, জামাইকে নিয়ে সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে বের হব। বিজয় দিবসের কি গোড়ার ডিম শিখছেন? স্বাধীনতা দিবসে কি গোড়ার ডিম শিখছেন? 21শে ডিসেম্বরে কি গোড়ার ডিম শিখছেন বলতে পারেন? বাসা আপনার পরিবারে জিজ্ঞাসা করবেন যে সারা মাসে অথবা সারা বছরে 3-4 দিন ছুটি পেলাম, এই দিন তোমার নিয়ে পরিবারে নিয়ে ঘুরতে যেতে হবে। ঘুরতে কেন যেতে হবে? বিজয় দিবস হচ্ছে রাষ্ট্রে আমরা যে শান্তিতে আছি সেই শান্তির প্রতি শ্রদ্ধা জানানোর একটা দিবস। সেটার মধ্যে নাচা গাওয়ারও একটা সিস্টেম আছে, আনন্দ করারও একটা সিস্টেম আছে। ওই মুন্সিগঞ্জের পোলাপান দেখবেন না আপনার, ওই যে ওই নৌকায় করে ঘুরে আর অ্যাটিচিউড বয় হয়ে দাও কুড়াল চাইনিজ কুড়াল নিয়ে নিয়ে তারপরে লঞ্চের পরে আর ওই ডিজে বাজায় বাজায় যেসব ভাইরাল টিকটক মিকটক করে, এগুলোকে কিন্তু আনন্দ বলে না, এগুলো বলে জানোয়ারিপনা। জানোয়ার বুঝেন? যে আমার বাপ মার পেটের থেকে আমি জানোয়ার হয়ে পয়দা হয়েছি, সেটাকে বলে। এই আনন্দের সঠিক নাম হচ্ছে সেইটা। এই আনন্দের সঠিক নাম হচ্ছে সেইটা, এটাকে আনন্দ বলে না। তা আপনারা বিজয় দিবসে একটা কাজ করেন না, সাত সকালে একদম ভোর 4:30টার সময় ঘুমের থেকে উঠবেন। উঠে সবার আগে নিজের বাড়ি কোনো কাজের লোক টোক দিয়ে না, ওই বিশাল বড় হ্যাডাম কোটিপতি হয়ে গেছি, হ্যাঁ এটা পারি না ওইটা পারি না, এইসব ঢংসং করবেন না। চিন্তা করবেন বিজয় দিবস মানে রাষ্ট্রের প্রতি আজকে আমার সর্বোচ্চ বিনয় প্রকাশ করার দিন। তাহলে সাত সকালে ঘুমের থেকে উঠে আমি আমার বাড়ির চারপাশ পরিষ্কার করব, বাসার সামনে ড্রেন থেকে শুরু করে আমার বাড়ির সামনে সরকারি যে রাস্তাটা আছে, সারা বছর তো সিটি কর্পোরেশন পরিষ্কার করে, আজকে আমি নিজের হাতে পরিষ্কার করব, যে আমি আমার রাষ্ট্রের যত্ন করতেছি। জীবনে কোনো দিন করছেন? 60 বছর বয়স হয়ে গেছে, যখন চার দোকানে লেকচার দিতে বসেন তখন তো মুখে থুতু, তা একদম মুখে থুতু বের করে ফেলেন। কত কিছু দেখছেন, শেখ সাহেবরে দেখছেন, জিয়া সাহেবরে দেখছেন, কত লেকচার টেকচার ডায়ালগ বাংলা মারাইতে থাকেন। আমি এখন একটু আমার ভাষায় চলে যাই। এই লেকচার শোধানো 60 বছরের পাবলিক হয়ে লাভ নাই। জীবনে কোনো দিন সরকারের একটা রাস্তাকে পরিচর্যা করছেন? নিজের হাতে রাস্তার একটা গাছ লাগায় 5টা বছর সেই গাছটা যাতে বেড়ে উঠতে পারে যত্ন করছেন? কি করছেন? বরঞ্চ রাস্তার পাশে গাছ যেটা আছে সেটাকে কেমনে কাইটে নিজের মধ্যে নিয়ে সেটা দিয়ে একটু ফার্নিচার বানানো যায়, ডালপালা দিয়ে দায়ের বানানো যায়। দায়ের বুঝেন তো? দায়ের হচ্ছে ওই যে চুলার লাকড়ি, এটা বানানো যায়, সেই ধান্দা করছেন। সেটার জন্য পারলে 500 টাকা ঘুষও দিচ্ছেন। তা আপনি রাষ্ট্রের নাগরিক কই? আপনি তো একটা বাংলা খানকির ছেলে, বুঝেন? খানকির ছেলে। তা গণতন্ত্র চোদাইতে যান কেন? গণতন্ত্র মারাইতে যান কেন? এগুলো করবেন না। রাষ্ট্রকে ভালোবাসার এবং রাষ্ট্রীয় দিবস পালন করার যেমন সুন্দর একটা মানসিকতা এবং সৌন্দর্য আছে, সেইগুলো আগে শিখবেন। এই সার্টিফিকেট, বয়স, দাড়ি, টুপি, ধুতি, এ বাল দিয়ে কোনো দিন কিছু হইতো না। আগে মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, বিবেকবান মানুষ হওয়া, গুরুত্বপূর্ণ মানুষ হওয়া, রাষ্ট্রকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, সৃষ্টিকর্তাকে ভালোবাসা। কারণ ভালোবাসা দিয়ে পৃথিবীতে যা করা যায়, টাকা বন্দুক দিয়ে তা কোনো দিন করা যায় না। তাই যদি যাইতো পৃথিবীতে যে সন্ত্রাসী অথবা মাফিয়াদের মারা অসম্ভব, সেই মানুষগুলোকে মারা হইতো ভালোবাসার ফাঁদে, নারীর ফাঁদে ফেলে। জান না আপনার এই বাগরাটে রামপাল মোংলায় ফয়লা বাজারে যে দেখবেন সালাম পাটোয়ারি আছে, তারে এত সহজে মারা যাচ্ছিল না। সে 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক এবং এলাকার বিশাল দাপটের। তার শত্রুরা তারে কি করছে, এক হিন্দু বেটির সাথে প্রেম করা দিয়ে বেটির ঘরের মধ্যে নিয়ে বিষ খাইয়ে মেরে ফেলে দিচ্ছে।
তো এইগুলো হচ্ছে আপনাদের আমি বাস্তব কথা বলতেছি যে পৃথিবীতে ভালোবাসা দিয়ে যা করা যায় পৃথিবীতে অন্য কোনো কিছু দিয়ে তা করা যায় না। তাহলে আপনার সবার আগে ব্যবসা যদি আপনারা করতে চান, এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে কিন্তু আমি লাইনে আসতেছি আপনাদের কথা পার্ট টু পার্ট বুঝাই দিয়ে, কারণ আমি যেভাবে বুঝাই দিই কোনো বই খাতাপত্রে এইভাবে বুঝাই দেওয়া হয় না। আমি যত ভালোবেসে আপনাদের শেখাই অথবা যত গালাগাল দিয়ে শেখাই, এটা পৃথিবীতে কোনো ভিডিওতে আপনি দেখতে পারবেন না। এবার আসেন আপনাদের আমি লাইন মতো কথা বলে দিই। তাহলে এই ফার্স্ট একটা জিনিস বুঝলেন যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা। নাম্বার 2 হচ্ছে নিজের কাজ নিজের হাতে করা, যেটা আপনার কর্তব্যের অংশ এবং দায়িত্বের অংশ। নাম্বার 3 হচ্ছে ভালোবেসে যা করা যায়, শক্তি অথবা ক্ষমতা খাটায় সেটা করা যায় না। আর নাম্বার 4 জীবনে খুঁতখুঁতানি, চুলকানি এগুলো বন্ধ করতে হবে। পৃথিবীর সবচেয়ে সুখের কাজ কিন্তু চুলকানো। যদি একবার দেখেন কোথাও চুলকাচ্ছে, তাহলে ওই জায়গায় না চুলকানো পর্যন্ত আপনার সুখ হবে না, ঘুমই হবে না আপনার। তাহলে পৃথিবীর সবচেয়ে সুখের কাজ হচ্ছে চুলকানো। এই চুলকানো কাজটা আমি খুব ভালো করে দিতে পারি, একদম কলিজা ছিঁড়ে চুলকায় দিতে পারি। কলিজা ছিঁড়ে, বুঝেন তো? যাদের একটু চুলকানির রোগ বেশি আছে তাদের খুব ভালো চুলকায় দিতে পারি। সেই চুলকানিটা কেমন? ব্যবসায়িক চুলকানি। তো আমি দেখেন আপনার বিভিন্ন ব্যবসায়ী এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি এবং বলি, নন স্টপ বলি, কারণ এগুলো তো প্রমাণ থাকে এবং যেগুলো ভবিষ্যৎবাণী করি সেগুলো কিন্তু আপনার খেটে যায়। যেমন ইয়াং জেনারেশনদের বলছিলাম, তোমরা ওই মানুষেরা ভাইরাল বানায়, ভিডিও বানায়, তোমরা ওই টাকা কামাই করতেছো, এটা কিন্তু তোমার কোনো ক্যারিয়ার না। সে মন্ত্রী এমপি হয়ে যাবে, তুমি আঙ্গুল চুষবা, সে যখন ফল করবে তখন তুমি চারপাশে অন্ধকার দেখবা। দেখেন ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে সেম ঘটনা পড়ে গেছে। এখন সুমন মানে তো আমার নামের নাম মিতা নাম, কি আর বলি। স্বপ্ন বিক্রি করা ঘুঘু, মহা বিপদে আছে। 9 লাখ টাকা সম্পদের মালিক এমপি। বাংলাদেশে একটা ওই আপনার কি বলে, আপনার একটা মেম্বার হইতে গেলে 1 কোটি টাকা খরচ হয়। বোধহয় কুমিল্লার কোন এক জায়গায় ইলেকশন করছে, 3 কোটি টাকা খরচ যে খালি মেম্বারশিপের নির্বাচন করতে। আর উনি এমপি মাত্র 9 লাখ টাকা সম্পদের মালিক, হলফনামায় দেওয়া, তাইতে এমপি হয়ে গেছে। বঙ্গবীর, যে বাংলার গর্ব এবং বাংলার একমাত্র বঙ্গবীর, তার গটি বাটি সম্পদ সব কিছু মিলে নাকি তার সম্পদের পরিমাণ মাত্র 23 লাখ কত টাকা হলফনামায়। তো রাষ্ট্রে যারা আইনের লোক অথবা আইনের ব্যবসা করে অথবা ক্ষমতাকে অপব্যবহার করে, তারা তো জন্মতেই তো দেখা যাচ্ছে যে এইখানে তারা জারজ, চোর। তো এরা যখন স্বপ্ন এবং গুগু বিক্রি করে, স্বপ্ন বিক্রি করে, শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, শেখ হাসিনার পাও সেটে। তা আপনারা সাধারণ বোকাচোদা নাগরিকদের বোঝা উচিত যে লোকটার পরিচয়ের জন্মতেই প্রবলেম আছে, তাহলে এ অবশ্যই প্রবলেম তৈরি করবে। তো এর থেকে দূরে থাকাই ভালো। এ কথা বিক্রি করা অথবা স্বপ্ন বিক্রি করা ঘুঘু। আজকে দেখেন এটা প্রমাণিত। আজকে হাজার হাজার অনলাইনে হাজার হাজার প্রমাণ থেকে শুরু করে হাজার হাজার কথাবার্তা আপনার অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। বাট সময় লাগলো 4-5 বছর। জুবায়েদ ভাই 5 বছর আগে ভিডিও করে বলে দিছিল। আপনাদের কমন সেন্স তৈরি হয় না। তা আমি আর কি করতে পারি? আমি কি আপনার মাথা পরে মুখ দিয়ে পিটায় তারপরে কমন সেন্স বসায় দিব? সম্ভব না তো। তো দেখেন আপনাদের সঙ্গে যে কথাবার্তাগুলো আমি বলতেছি সেগুলো হচ্ছে আপনার কমন সেন্স তৈরি করা নিয়ে কথা বলছি। আমি কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলছি না। আমি কথা বলছি কি নিয়ে? আপনাদের কমন সেন্স তৈরি করা নিয়ে কথা বলতেছি। সরি, আমার হিউজ ব্যাক পেইন হচ্ছে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কমন সেন্স তৈরি করে নিয়ে করার কথা বলতেছি। তো লাস্ট চট্টগ্রামের ভিডিওতে দেখায় দিছি চট্টগ্রামের বিজয় মেলা মাসব্যাপী, যে এখানে কিভাবে ব্যবসা হয়, মানুষ কিভাবে রাতারাতি খালি মাল বিক্রি করতেছে এবং দোকানের মধ্যে মৌমাছির মতো আপনার কাস্টমার, মানে মাল দিয়ে দামাদামি করে ভাঙটি করে মানে শেষ করে পারতেছে না, দম ফেলার সুযোগ নাই। আর আপনারা মাল বেচতে পারেন না কেন? আপনারা জানেন না কোথায় এভাবে মাল বিক্রি করার রাস্তা তৈরি করা যায়?
এরপর আপনাদের চিন্তা কি, আপনি এমন বাল পাকনা বুদ্ধিমান যে আপনি দামাদামি করবেন, আপনি মাল কিনবেন, আপনি মাল বাঁচবেন, আপনি মাল বাস করবেন, আপনি দোকানে নিয়ে যাবেন, আপনি বেচবেন, আপনি টাকা কামাই করে 1,000 কোটি টাকা হয়ে যাবেন। আরে ভাই, একজন দিয়ে যদি এত কিছু হইতো তাহলে আপনি বিয়েটা করছেন কেন? নিজেই আত্মারে সুখী হয়ে যেতেন। বউয়ের দরকার কি ছিল? দরকার ছিল? তা বুঝতে হবে যে পৃথিবীতে সব কিছু একজনের পক্ষে সম্ভব না। তাহলে আপনি দামাদামি করে ভালো মাল কিনতে পারেন, এই গুণগত মানটা আপনার আছে, ওকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো আপনার গুণগত মান আছে, এর অর্থ হচ্ছে আপনি পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্টে ভালো, অর্থাৎ কেনাকাটায় ভালো। কিন্তু এর অর্থ আপনি যে বেচায় ভালো হবেন এমন তো কোনো কথা নেই। তাহলে কে মাল বিক্রি করতে পারে, তারে দিয়ে মাল বিক্রি করাবেন। এরপর অনেক ব্যবসায়ী আছে যারা গাইটের মাল কিনে নিয়ে গাইটের মালের ভালো মালগুলো বিভিন্ন দোকানে দোকানে হোলসেল দিচ্ছে। তারপর অনলাইনে মেয়ে ছেলে দিয়ে বিজনেস আর একটা শুরু করে দিচ্ছে, আর বাকি যেগুলো উচ্ছিষ্ট পড়ে আছে সেটা আপনার ভ্যানে পরে বিক্রি করতেছে। শুধু ব্যবসা করতে পারতেছে না কারা? ভাই অমুকে একটা গাইড নিয়েছে খাতুনগঞ্জের থেকে, অমুক ব্র্যান্ডের, খুব ভালো পড়েছে ভাইয়া, ঠিক ওই টাইপের কাপড় কি হবে? তা আমি বাংলা কথা বলে দিই, ভাই সুদায় গুড়মুড়ি খান, বাল করার টাইম নেই আমার। প্রথম প্রথম মিষ্টি মিষ্টি কথা কইতাম, এখন আর এগুলো মনে করেন যে 400 500 600 ভিডিও করে দেওয়ার পরে যখন মানুষ এই টাইপের কথা বলে তখন আমি এরকম একটা বাংলা দিয়ে দিই। কারণ কত ইয়ার কি ফাজলামি সহ্য হয়। কাজ করে মনে করেন যে গতকালকে রাত 2টার সময়, সকালে খাওয়া দাওয়া করতে পারি নাই, দুপুরে করতে পারি নাই, মাল ডেলিভারি ছিল। তার মধ্যে আমার মোবাইল হচ্ছে 2টা সিম, সেই 2টা সিমে হোয়াটসঅ্যাপ 2টা, ডিরেক্ট কল দেওয়া যায় 2টা, তারপরে ইমো, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার, মানে মানুষ এমনভাবে ফোন দেওয়া দিছে, আমার কাছে মনে হচ্ছে আমার বোধহয় গণদর্শন করছে গতকালকে। তো লাস্টে যখন মালটাল দিয়ে শেষ, তখন বাসায় আসতেছি প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডার মধ্যে, আমার মাথায় এরকম ঘুরাচ্ছে, আর এরপরে দেখি যে কোথাও কোনো হোটেল টোটেল ফাঁকা নেই। পরে বাসায় এসে 1 গ্লাস পানি খেয়ে ঘুমায় পড়ছি, আর কিচ্ছু জানি না, মানে বেহুশের মতো ঘুমায় পড়ছি। মানে কত মানুষের কত অ্যাবনর্মাল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? ভাইয়া গাইটে কি একজন 420 পিস মাল পেয়েছে? ভাইয়া আমার গাইটে কি আরও 20 পিস মাল বেশি হবে? এ প্রশ্নের কি উত্তর দিব বলেন? আপনারা ছেলে মানুষ একটা জিন্সের প্যান্ট পরেন না, জানেন না একটা জিন্সের প্যান্টের ওজন কত হয়? যদি ভারী হয় তাহলে কত পিস হতে পারে, যদি পাতলা হয় তার ওজন কত হইতে পারে, যদি বড়দের হয় তাহলে ওজন কত হতে পারে। তা 100 কেজির একটা গাইট অথবা 80 কেজির একটা গাইটরে কত 600 গ্রাম দিয়ে ভাগ দিলে কত পিস মাল পাওয়া যাবে? সহজ হিসাব। শার্ট পরতে 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 শার্ট ছিঁড়ে ফেলছেন, বয়স বুড়ো হয়ে গেছে, সারা জীবন এত শার্ট পরছেন, একটা পাতলা শার্টের অথবা ফুলতা শার্টের ওজন যে 280 গ্রাম থেকে 300 গ্রাম হয়, এটা এখনও শেখেন নাই? জীবনে কোনোদিন কিউরিসিটি জাগে নাই যে আমি যে একটা শার্ট পরি এর ওজন কত, একটা জুতা পরি এর ওজন কত? এগুলো জীবনে কোনোদিন আপনার ব্রেনে কাজ করে নাই। কাজ না করলেই সমস্যা। আর এই কাজ করে নাই বলে সারা জীবন খালি সারা দুনিয়ায় বালসাল কাম করে বেড়াইছেন, কিন্তু নিজের জীবনে ব্রেনের মস্তিষ্কের উন্নতি করার জন্য, ব্যক্তিত্ব উন্নতি করা, চিন্তা শক্তি উন্নতি করার জন্য জীবনে কিচ্ছু করেন নাই। খালি গাধার মতো খেটে গেছেন, অথবা গাধার মতো জীবনটা পালন করে গেছেন, ঘাস চাবায় চাবায় গরুর মতো। আপনার লাইফ আপনি তৈরি করেন না, আপনার ব্রেনটাকে আপনি উন্নত করেন নাই। আর যারা করছেন তারা এটা বানাইতে বানাইতে এমন বানাইছেন সেটা খুঁতখুঁতে বানায় ফেলছেন। মানে লেবু বেশি কচকাইলে যেমন তেতো হয়, আপনার ব্রেনটারে আপনি এরকম তেতো 3rd ক্লাস বানায় ফেলছেন। আপনার অনেক বেশি বোঝার দরকার নাই তো। গাইডের ক্ষেত্রে আপনাদের যেমন আপনি বলে দিছি, এটা হচ্ছে ব্যবহার করে ফেলে দেওয়া মাল, বাংলা কথা তো বুঝছেন, যেটা সরকার বাংলাদেশে নিয়ে আসে আনার পারমিশন দেয়, গরিবের মাল, ট্যাক্স ফ্রি। গরিব ঠিক আছে, আইনে গরিব মানুষে দিয়ে দাও, ওরা যাতে পরে টরে কোনো মতে বাঁচতে পারে। এখন আমি একটা গোড়ার ডিমের সরকার, আমি তো আমার দেশের গরিব মানুষের কর্মসংস্থান দিয়ার তাকে ভালো রাখতে পারি না। তার কি করতাম, ঠিক আছে একটা জিনিস ছাড়িয়ে দিলাম, এই জায়গাতে আমি কোনো ট্যাক্স নেব না। কথাটা বুঝেন? এই জায়গাতে আমি আর কোনো ট্যাক্স নেব না, গরিব মানুষে কিছু পরে। এখন আমাদের দেশের ব্যবসায়ীরা কি করলো,
দেখলে এর মধ্যে তো ভালো ভালো মাল পাওয়া যায়, তারপরে ওই জ্যাকেটে পকেটে ডলারও পাওয়া যায়। তা ডলারও পাইলাম, আবার কিছু ভালো ভালো মাল পাইলাম। এই মাল মনে করেন যে আপনার একটু যদি ফিনিশিং টিনিশিং করে আয়রন টায়রন করে বাস করে একটা হ্যাংট্যাগ লাগায় যদি বিক্রি করতে পারি, তা একটা মাল কিনা আছে 115 টাকা, বেচবো 2000 টাকায়। আরে রাতারাতি ব্যবসা, মানে রাতারাতি এরকম করতে যে কি হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের শোরুমও দাঁড় করা ফেলেছে। স্টকলটে মাল কিনেছে, গুলিস্তানেতে মাল কিনে লেবেল কেটে কেটে কিয়েছে, লেবেল কাটা ব্র্যান্ড। আপনারা তো ওই সুন্দর সাজানো গোছানো, মনে করেন এরকম সুন্দর ডিজাইন সাজানো গোছানো দেখলে চিন্তা করুন, ওরে বাপরে বাপ, বিশাল বড় ব্র্যান্ড শোরুম, লাইটিং মাইটিং কত কিছু করা। তারপরে সেমরিটা হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছে সেলস এক্সিকিউটিভ, সেলস অফিসার। ওই সেমরিগোর দিকে তাকাইতে তাকাইতেও পারলে ওই শোরুমের মধ্যে ঢুকে যান। কিন্তু যে কাপড়টা কিনলেন, এটা আপনার স্কিন ক্যান্সার করবে কিনা, এটা আপনার স্কিনে ক্ষতি হবে কিনা, এটা দাম অনুযায়ী কতদিন লাস্টিং করবে, এটা সেলাইয়ের মান কি, কোনো গোড়ার ডিমের কোনো কমন সেন্স আপনাদের নাই। এখন কিছু দোকানদার দেখলো গাইটে যে কাপড়গুলো বিদেশিরা ফেলে দিচ্ছে, বড় লোকরা। এখন গুলশানে যদি এক বড় লোক তার একটা শার্ট যদি ফেলে দেয়, আমি জোবাইদের আমার মতো খয়রাতি এর একটা কাপড় ফেলে দিলে এটা যে অবস্থা থাকবে, ওইটার অবস্থা তার চেয়ে ভালো থাকবে। আর সে যে কাপড়টা কিনছে সেটা দামি ব্র্যান্ডের তে, ফ্রান্সের থেকে কিনে নিয়েছে, আর আমি এটা কিনেছি গেছে গুলিস্তান বঙ্গবাজারের তে। তাহলে আমার এই মানটার কাপড়টার মান কি আর ওইটার মান কি? তাহলে আমার এই নতুন কাপড়ের থেকে তার ফেলে দেওয়া মাল যদি দাগ অথবা ছিঁড়া ফাটা না থাকে, অথবা একটু ছিঁড়া ফাটা আছে, যেটা ঠিকঠাক করলে বড় সাইজের মাল ছিল, একটু ছোট বানাইছি, কিন্তু এখন এটা আবার নতুনের মতো দেখা যাচ্ছে, তাহলে ওই মালটা এবার বিদেশিগুলো চালায় দেওয়া যাবে। আর এই যে ধান্দাবাজি করে বাংলাদেশের অসংখ্য ব্র্যান্ডের মালিক শত কোটি টাকার মালিক হয়ে গেছে, পারলে গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে গেছে। লাল নীল সবুজ রেড গ্রিন ব্লু কত কিছু হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে জাতির সাথে ধান্দাবাজি, মানুষের সাথে ধান্দাবাজি, এগুলোকে ব্যবসা বলে না। তো জিনিসগুলো করা যায় সেই কথাগুলি আমরা আপনাদের উল্লেখ করে দিচ্ছি, এবং এটা মানুষ যে করে সেটা প্রমাণও দেখা দিচ্ছি। ইভেন যমুনা ফিউচার পার্কের মধ্যেও দেখায় দিচ্ছি যে এই গাইটের লেডিস লং টপস নিয়ে এক একটা কেনার দাম পড়ছে 200 টাকা, বিচতেছে 3000 4000 টাকা ফিক্সড প্রাইস। সেখানে মালের মধ্যে ববলিনও আছে ব্যবহার করা মালের। কিন্তু সাধারণ বোকাচোদা কাস্টমার ওইসব দোকানে যে লাইটিং মাইটিংয়ের মধ্যে বসে ও আর ধরতে পারে না, ব্যাগা চাকা খেয়ে যায়। তখন ওকে, ভাইয়া কার্ডে পেমেন্ট করা যায়, ভাইয়া কোনো ডিসকাউন্ট আছে? তো এই যে শিক্ষিত বোকাচোদা কিছু কাস্টমার, আমার দেশের 90% মানুষই তো এরকম, তা কাস্টমারের দোষ দিয়ে লাভ কি? আপনার অবস্থাই এরকম, তা আপনার বউয়ের অবস্থা কেমন হবে আরও চিন্তা করে দেন, আমার বউয়ের অবস্থা আরও কেমন হবে চিন্তা করে দেখেন। আমি সারা দুনিয়ার মানুষের কাপড় চাপড় বানানো শেখাই, কোয়ালিটি শেখাই, আমার বউ কয় যে তুমি কি গোড়ার ডিম বানাও, হইতো না, আমি একটু যমুনা ফিউচার পার্কে যাবো। আমি কই যাও, আমার কটা টাকার বাস মারার শখ জাগছে, যাও। আমি নিজেও সাথে যাই না, কারণ আমি তো জানি ওখানে কোন দোকানে কি বিক্রি হয়, বসুন্ধরা সিটিতে কোন দোকানে কি বিক্রি হয়। চোখ বন্ধ করলে একদম টয়লেটের সামনের থেকে শুরু করে কোন জায়গায় কি আছে সব মুখস্থ। চট্টগ্রামের মিনা বাজার, তারপরে যে কি বালি আর্কেড, কোনটা কেয়ারি, কোনটা কি বলবেন, সারা বাংলাদেশে কোন মার্কেটে কথা বলবেন, কোন মার্কেটের কথা বলবেন, মুখস্থ তো। তো যাই হোক, এগুলো কথা না, কথা হলো যে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে কথা বলতেছি, এগুলো হচ্ছে কষ্টের কথা বলছি এবং আপনাকে তৈরি করে দেওয়ার কথা বলতেছি। আপনাকে সবার আগে জানতে হবে যে আপনি গাইডের মাল নিচ্ছেন, ব্যবহার করে ফেলে দেওয়া মাল, এটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা। এখন এইটার মধ্যে অনেকে চিন্তা করেন কোন ব্র্যান্ডের মাল সবচেয়ে ভালো। কোনো ব্র্যান্ডের মাল ভালো না, কোনোটাই ভালো না। ইম্পোর্টার যখন যে ব্র্যান্ড যে মালটা বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসবে, সেই মালটা সেই বছর ভালো হবে। এখন ইম্পোর্টার এই বছর মনে করেন যে 3 ডলফিনের মাল নিয়ে আসছে, এ গ্রেডটা অথবা একটু দামিটা। এ গ্রেড আর বি গ্রেড কি, মেইন হচ্ছে দামিটা। যেটা বেশি দাম দিয়ে ইম্পোর্টার আনছে সেই মালটা বেশি ভালো হবে, যেটা কম দাম নিয়ে আনছে সেটা কম দামে হবে। এখন বিদেশে গাইড বিক্রি হয় কীভাবে? ডলার হিসাবে, কেজি হিসাবে। বিদেশে মাল বিক্রি হয়েছে কেজি হিসাবে, তার মধ্যে জামা প্যান্ট আছে নাকি হুডি আছে, ট্রাউজার আছে নাকি কমফোর্ট আছে নাকি গোড়ার ডিম আছে। বিদেশে এইসব কাহিনী নাই। এই ইম্পোর্টাররা যে মাল কিনে নিয়ে আসে এইসব কোনো কাহিনীই নাই। এখানে
1 কেজি মাল কত করে, 100 কেজি মাল মানে 1 টন মাল কত করে, এইটা হচ্ছে একমাত্র কেনার হিসাব ইম্পোর্টারের। এখন এর মধ্যে ABCD থাকুক, গোড়ার ডিম থাকুক, আর কি থাকুক দেখার বিষয় না। এই মাল এনে ইম্পোর্টার যখন তার গোডাউনে ফেলে, গোডাউনে ফেলার পরে খাতুনগঞ্জের দোকানদারদের বলে যে কার কি মাল লাগবে। এখন দোকানদার বলে যে স্যার, ইম্পোর্টারে বলে স্যার আমার ওই 50 বেল মাল লাগবে। আচ্ছা ঠিক আছে, শীতের মাল না গরমের মাল? ভাই শীতের মাল। আচ্ছা ঠিক আছে, শীতের মাল দিয়ে দিব না, যাও গোডাউনেতে মাল নিয়ে যাও, পেমেন্ট দাও। এই খাতুনগঞ্জের দোকানদাররা কি করে, এই গোডাউনের থেকে এই মাল নিয়ে চলে আসে 100 বেল। এখন 100 বেল মাল আনার পরে দেখলে তার মধ্যে 10 বেল পড়ে গেছে গরমের। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু তো করার নেই, পাইকারি কিনেছে, দোকানে পড়ে আছে। এরপরে বাদ বাকি যেসব মাল কিনে নিয়ে এসছে সে নিজেও জানে না। আনার পরে মাল যখন ট্রাকের থেকে নামবে, তখন দোকানে নামবে, তখন সেটা লিস্ট পাবে। ওই লিস্টের মধ্যে কি কি মাল গেছে সেই লিস্টের মধ্যে ওটা লেখা থাকবে। তারপরেই সে জানবে যে কি মাল পাইলাম। তাহলে আপনার খাতুনগঞ্জের কোনো দোকানদার কিন্তু ওই যে আমার 5টা হুডি দরকার, ওই ইম্পোর্টারের গোডাউনে যে হুডি নিয়ে আসবে, এই হুডি আনার কোনো সুযোগই নাই। তাকেও না দেখে না বুঝে ওই শীতের মাল বলছে, মাল ধরায় দিছে 100 পিস। এবারে কি 100 বেল মাল তাকে বিক্রি করে তারপরে ওই ইম্পোর্টারকে টাকা দিতে হবে, কারণ বাকিতে মাল আসছে। তো প্রতিদিন 5 লাখ 10 লাখ 2 লাখ করে করে টার্গেট দেওয়া থাকে যে তুমি মাল বেচবা আমাকে টাকা দিবা, মাল বেচবা আমাকে টাকা দিবা। আর যখন যা মাল লাগবে ফ্যাক্টরি খালি আমার ইম্পোর্টারের গোডাউন, আমি ইম্পোর্টার, আমাকে বলবা, আমি তোমার দোকান পর্যন্ত পিক আপ দিয়ে মাল পৌঁছায় দিয়ে আসবো। এইটা হচ্ছে এখানে কালচার অথবা বিজনেস। তো বিদেশের থেকে মাল আসতেছে কেজি হিসাবে, আর এখানেও মাল বিক্রি হচ্ছে দোকানদারদের কাছে কেজি হিসাবে অথবা মাঝে মধ্যে আইটেম হিসাবে। ছোট ইম্পোর্টার হলে মাঝে মধ্যে আইটেম হিসেবে করে। আর যদি বড় ইম্পোর্টার হয় এবং বড় এখানে সেলের দোকান হয়, তারা ওই আইটেম হিসাবে নিয়ে আসে না, তারা কেজি হিসেবে মাল কিনে। বাস্তব কথা আপনাদের বলে দিচ্ছি, কেজি হিসেবে মাল কিনে। এরপরে দেখে মার্কেটে কখন কোন কাপড়টার চাহিদা বেশি। শার্টের চাহিদা বেশি, অনেক বেশি, তাহলে শার্টের দাম ধরে দাও 60,000। এইটাই কালচার। ওরা একটা সমিতি আছে, এরা নিজেরা নিজেরা বলে দেয় যে ভাই শার্ট এখনের থেকে 60-এর নিচে বেচো না, 60-এর উপরে যা পারো বেচো। বেসিক্যালি হয়তো বা তার শার্টটা কেনাই আছে মাত্র 10,000 টাকা দিয়ে। আর এটা হচ্ছে খাতুনগঞ্জের ব্যবসায়ী এবং ইম্পোর্টারের মধ্যে রিলেশন। তা আমরা যখন আপনাদের জন্য মাল কিনি, আমরা তো এরকম খাতুনগঞ্জের ব্যবসায়ী না, আমরা ওই ব্যবসায়ীর কাছ থেকে খুচরা একটা মাল কিনি, এরপরে আবার 500-1000 টাকা বাড়ায় আপনার কাছে মালটা বিক্রি করি। এখন আপনারা যারা মার্কার পিছনে ঘুরেন, এবার তাহলে কোশ্চেন হলো যে এই যে খুঁতখুতানি টাইপের অথবা বেশি বাল পাকনা টাইপের মানুষ আপনারা যারা আছেন, এই তথ্যটা জানার পরে বলবেন জুবায়েদ ভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। আর আপনার ব্রেন ঘুরতে থাকবে ওই ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি কেমনে মাল কেনা যায়। আপনি কি 100 বেল মাল কিনবেন না তো। তাহলে আপনি যদি ইম্পোর্টারের গোডাউনের কাছে যান, আর ইম্পোর্টার যদি জানে যে 2টা মাল কেনার জন্য আপনি গোডাউনের পাশে ঘুরে বেড়াচ্ছেন, আপনি একটা লাত্তি মারবে, মনে করেন 1 লাখ থেকে পঞ্চগড়ে যেয়ে পড়বেন চট্টগ্রামের। এবং খাতুনগঞ্জের দোকানদাররাও যখন এটা জানতে পারবে যে আপনি তারে ওভারটেক করে ইম্পোর্টারের গোডাউনে যাওয়ার ধান্দা করছেন 5 বেল 10 বেল মাল নেওয়ার জন্য, আপনার কলজার পরে এমন লাথি বসাবে। কেমনে মারবে জানেন? আপনার প্রথমে ডাইকে নিয়ে আপনার দোকানে বসায় পর্যন্ত ভাত পর্যন্ত খাওয়াবে। ভাই এত দূরের তে আইসেন, খান ভাই, ভাই সেরকম একটা মাল দিচ্ছি ইনশাল্লাহ, বিসমিল্লা বলে খুলেন। কিন্তু আপনারে যে মাল দিবে, কানতে মনে করেন যে মানুষ ভাড়াও পাবেন না, কারণ আপনি তো বেশি বাল পাকনা হয়ে গেছেন। আমি শুরুতেই বলে দিছি যে বাল পাকনা হইলে অথবা বেশি বোঝা পাবলিক হইলে আর বেশি দান্দাবাজ হইলে লাথি চর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাইতে থাকবেন আর ফকির নিয়ে মরবেন, এর কোনো বিকল্প নাই। তাহলে আপনাকে চেইন মেনটেন যদি করতে চান, তাহলে আপনাকে মালের দাম তো বেড়েই যাবে, কিচ্ছু করার নেই। বলে না কুছ পানি কে লিয়ে কুছ খোনা পাড়তা হয়। এখন আপনি যদি 500 বেল মাল নিতেন অথবা 100 বেল মাল নিতেন অথবা খাতুনগঞ্জে আপনার দোকান থাকতো, তা আপনি ঠিকই কমে মাল পাইতেন। কিন্তু আপনার তো লাগবে মাত্র 20 বেল মাল, আপনার কমে দেবে কে? আপনি তো খুচরা কাস্টমার, 20 বেল মাল তো খুচরা কাস্টমার, আপনার কাছ থেকে ব্যবসায়ী করবে। কারণ আপনি মাল নিয়ে ব্যবসা করবেন না, আপনি গাইটের মাল বের করে নিয়ে এইখান থেকে মাল শোরুমে উঠে 100 টাকায় কিনা একটা মাল 500 টাকায় বেচবেন, তা আপনি 500 গুণ লাভ করবেন। তা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা যদি 500 গুণ লাভ করতো অথবা 5 গুণ যদি লাভ করতো, তা একটা বেবি সুইটের দামই তো 40,000 টাকা হয়ে যেত।
তাহলে আপনারও তো অন্তত এই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ধাপ্পা বা সিটার এইসব বলার কোনো সুযোগ নাই। তারাও ব্যবসায়ী, আপনিও ব্যবসায়ী, সবাই সবার পারপাস সার্ভ করতেছে। তাহলে আপনার জেতার একমাত্র রাস্তা হলো কি, জিতবেন কেমনে? আপনাকে চেইন মেনটেন করে চলতে হবে। আপনাকে চেইন মেনটেন করে বিশ্বাস, ভালোবাসা, আস্থার মাধ্যমে আপনাকে চলতে হবে। পাকনামি যত করতে যাবেন তত মনে করেন যে পাছা মারা খাবেন। একদম ডাইরেক্ট কথাবার্তা বলে দিলাম। তাহলে মাল কমের মধ্যে কিভাবে কি হয় সব কিছু আপনাদের শিখাই দিলাম। আর কি শিখতে বাকি আছে? এরপর মালের পরিমাণ নিয়ে। আর নাম্বার 3 হচ্ছে মালের দাম বেশি কেন? ভাই মালের দাম তো বেশি হবেই। শুধু আপনি বেড়া টাইপের মানুষ বলে আপনি যখন ওই পতিতালয়ে যান তখন আপনার কোনো দাম থাকে না, আপনি খালি টাকা পয়সা ডাবল দিয়ে আসেন। কারণ এখন সেমরিগো রেটও ডাবল হয়েছে। দৌলত দিয়ে ঘাটে 50 টাকা রেটে কোনো সেমরি পাওয়া যায় না। তাহলে বেশ্যারও যদি রেট বাড়ে তো মালের রেট বাড়বে না কেন? শুধুমাত্র আপনার মতো স্টুপিডের মালের রেট বাড়ে না। আপনি যখন তখন যে জায়গায় মন চায় সে জায়গায় মাল আউট করে ফেলান, শিয়াল কুত্তার মতো। ব্যক্তিত্ববোধও নাই, রুচিবোধও নাই। তা নাহলে তো আপনি উচ্চ বংশে বিয়ে শাদী করে বাসার কাজের বেটির কোমরের দিকে তাকায় থাকতেন না। বুঝতে হবে। তা আপনার মালেরই যখন রেট নাই তখন আপনি মাল বেচে কেমনে আপনি লাভ করবেন? কথা কিন্তু একদম কলিজা ছিঁড়ে কথা বলতেছি, ইয়ারকি মারা কথা বলতেছি না, আপনাদের সাথে দুষ্টামি করা কথা বলতেছি না, একদম কলিজাটা ছিঁড়ে কথা বলতেছি। আপনার নিজের মালেরই রেট নাই তো আর একজনের কাছ থেকে মাল কিনে আইনে সেই মাল বেচতে গেলে আপনি কি কামাই করতে পারবেন? ইয়ারকি পাইছেন? কথাবার্তার একটা লিমিট আছে, স্বপ্ন দেখার একটা লিমিট আছে। খালি স্বপ্ন দেখবেন, দুনিয়া স্বপ্ন চলে না। তা নিজের মালের রেটই যখন বাড়াইতে পারেন না, তা মাল বেচে সাকসেস কেমনে করবেন? তাহলে কে মাল বিক্রি করতে পারে? কে শিয়ানা আছে না, বাসার ড্রাইভার মালিকের বউ বাগায় নিয়ে চলে গেছে, ও মাল ঠিকই বিক্রি করতে পারে, ভালো চড়ায় বিক্রি করতে পারে। কারণ আপনি তো মাল ফেলায় দিয়ে আসেন আর ও মাল বিক্রি করে কামাই করে নেয়। তাহলে ওর কাছে মাল দিয়ে দেন যে তুই ব্যাস। তাহলে সেলসের উপরে আপনার ওরকমই একটা মাল দরকার, এরকম 5টা শিয়ানা পোলাপান দরকার, যাদের শিয়ানা না বলে রাস্তার ভাষায় বলে মাল, অস্থির মাল। এরকম পোলাপান ম্যানেজ করেন, করে তার কাছে মাল দিয়ে বলেন যে মাল ব্যাস। এরপর দেখেন ব্যবসা কতভাবে টাকা আসতে শুরু করে। আপনি ওই খাতুনগঞ্জের গাইটের মাল নিবেন, এরপর ওখান থেকে লাইভ করবেন, শৌখিন করবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আপনি গোড়ার ডিম ডিসিশন নিতে নিতে আর এইসব চিন্তা করতে করতে আর রং ডং করতে করতে তো শীতের অর্ধেক শেষ। আর যারা খাতুনগঞ্জের মাল নিয়ে নিয়ে প্রতি বছর ব্যবসা করে তারা শীত আসুক আর না আসুক জানে তো শীত দেরি করে আসলেও আসবে শীত, আর মাঝে আসলে আসবে, শুরুতে আসলে আসবে, সমস্যা নাই। আমি 5 লাখ টাকার মাল অথবা 10 লাখ টাকার মাল নিয়ে আমার গোডাউনে নিয়ে আমি অলরেডি প্রসেসিং করা শুরু করে দিই। হয় নিজের ফ্যাক্টরি থাকলে, নিজের সুবিধা থাকলে নিজেই করি, না হলে কোনো একটা ফিনিশিং ফ্যাক্টরিতে দিয়ে মাল সব রেডি করা ফেলি। যেদিনই ঠান্ডা পড়বে ওই দিনই পোলাপানো রেডি আছে, ওই দিনের তো মাল বেচা শুরু হয়ে যাবে, মানে 1 সেকেন্ড দেরি হবে না। তাদের গোডাউন ভরা লক্ষ লক্ষ টাকার মাল। আর আপনি ব্যবসা করবেন এই চিন্তা করতে করতে মাল ভালো হবে কি হবে না, কোন মার্কাটা ভালো হবে, কার কাছ থেকে নেওয়া যায়। তাহলে জোবায়েদ ভাইয়ের কথা শুনেছি, জোবায়েদ ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে তাকে একটু আস্থা করা যায়, তাহলে জোবায়েদ ভাইয়ের কাছে আসতে আসতে তাহলে জোবায়েদ ভাইকে বিকাশে টাকা পাঠাবো, যদি মেরে দে তাহলে ওনার অফিসটা একটু ঘুরে দেখি। এ বাল সাল ডং সং করতে 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 আপনার গরমকাল চলে আসবে। ভাইয়া তাহলে আমি তো একটু দেরি করে ফেললাম, তাহলে ভাইয়া এখন কি শীতের মাল নেব না গরমের মাল নিব? তা আমি একদম সোজা বলে দিবে মালটাল না নিয়ে বাল নেন। কারণ আপনার মতো বোকাসোদার জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য হবে না, আপনার মতো হাফ লেডিসের জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য হবে না। যারা ব্যবসা করছে 5 লাখ বেল সারা বাংলাদেশে ব্যবসায়ীকে টাইনে শেষ। এখন খাতুনগঞ্জে মাল নাই, উল্টে মানুষ আরও কী করতেছে, হাহা করতেছে, হাহাকার করতেছে যে জানুয়ারির 15 তারিখের আগে মাল আসবে না। আবার খাতুনগঞ্জে কিছু ব্যবসায়ী আছে, এরা দূরে দূরে কিছু গোডাউনের মধ্যে গুরুত্বপূর্ণ যে মালগুলোর হাই ডিমান্ড হবে অথবা
বছরের শুরুতে, সিজনের শুরুতে কথার কথা দেখলো যে এবার মেনজের জ্যাকেট আর বয়েজ গার্লসের জ্যাকেট, আমি বলে দিছিলাম না, সারা খাতুনগঞ্জ আউট। সারা খাতুনগঞ্জে মেনজের জ্যাকেট, বয়েজ গার্লসের জ্যাকেট, চায়না বলেন, জাপান বলেন, কোরিয়া, স্পেশালি জাপান বলে দিছিলাম। জাপান তো আমি ভিডিও করার পরে সেকেন্ডের মধ্যে নাই। এখন উল্টে আমি আমার কাস্টমারদের মাল দিতে পারছি না, মানে ওই খাল কেটে কুমির আনা বলে না, অথবা তোমার মুখের কথা আর একজনের ব্যবসা, সেরকম ঘটনা ঘটছে। এবার আমি নিজে পড়ছি বেইজ্জতি করা অবস্থায়। এখন উল্টা খাতুনগঞ্জে, যেমন গতকালকে খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী আসছে আমারে ডেকে স্পেশালি চা নাস্তা করাইলো, ভাই আসেন আপনার সাথে একটা ব্যবসা বাণিজ্যের কথা বলে। আমি বলছি, কী ব্যবসা বাণিজ্যের কথা বলবে বলেন? ভাই আমরা যে মালটা রিজার্ভ করব গোডাউনে, আপনি যদি ওই মালটারে যদি ভালো বলে দেন, তাহলে আমাদের মাল বিক্রি হবে না, আপনার জন্য একটা কমিশন রাখবো। তা আমি কিছু, ভাই আমি খয়রাতি হতে পারি কিন্তু ফকির নিই না তো। আমি গরিব হইতে পারি কিন্তু আমি তো ফকির নিই না, আমি সব জায়গায় তো টাকা খাই না। আপনারা মাল আনেন, যদি আমার সেটা পছন্দ হয় তাহলে আমি প্রয়োজনে আপনার গোডাউনের নাম দিয়ে বলে দিব যে ওই অমুক জায়গাতে এই মালটা কিনে নিন, আমার কোনো সমস্যা নেই। তো গতকালকেও সন্দীপেতে পোলাপান আসছে, তারপর আরও কোন কোন জায়গাতে ভাই বিরাদাররা আসছে। চট্টগ্রামের কয়েকটা পোলাপান আমার ভিডিও দেখে, ওই খাতুনগঞ্জের দেখার সাথে সাথে জড়ায় ধরে সেলফি টেলফি তুলে, ছবি টবি তুলে নিয়ে গেছে। আমারে বলছে, ভাই কোথার থেকে মাল নিলে ভালো হবে, আমরা তো আপনার কাছ থেকে মাল নিতে আসছিলাম, এখন তো খাতুনগঞ্জে আপনার কোনো দোকান নাই, কোথার থেকে নেবো? আমি বলছি, কোথার থেকে নেবেন? অমুক জায়গার অমুক গোডাউনের ওই 3 নম্বর মালটা নেন, অমুক গোডাউনে ওই 2 নম্বর মালটা নেন, যান। তো মালটাল নিয়ে উল্টে আরও জড়ায় ধরে পারলে, ভাই আমি আজকে রাতে একটু আপনার ভাত খাওয়াবো, মুখ করবো তমুক করবো। মানে হয় কি, এগুলোর কারণে চোখ দিয়ে টপ টপ করে আমার পরে চলে যাওয়ার পর আমি চোখ মুছি যে মানুষ আমাকে কীভাবে ভালোবাসে, শরীরে পশম দাঁড়ায় যায়। কিন্তু আমি সামনের পরে এটা প্রকাশ করি না। কিন্তু পরবর্তীতে চলে যাওয়ার পরে, বিদায় টিদায় দেওয়ার পরে রাতে যখন বাসায় আসতে থাকি, তখন রিক্সায় বসে বসে যখন চিন্তা করি এই বিষয়গুলো, যে মানুষ টাকা দিয়ে ভালোবাসা পায় না, আর সেখানে মানুষ আমাকে এত ভালোবাসে, তো চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি চলে আসে। আমি জানি না কেন হয় এটা। কৃতজ্ঞতা বোধ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি চাইলে এটা করতে পারি না, একটা গোডাউনের মালিকের সাথে কইতে পারি না, ভাই ওই বলে দিবানি কয়টা কাস্টমার আসলে সামনে পরে আমার জন্য প্রতিটা গাইটে 200 টাকা করে রাখেন, এইসব খয়রাতিপনা করতে পারি না আমি। অনেকে বলে যে ভাই আপনার এখানে মালের দাম বেশি, বা আমার তো খুচরা কিনতে হয়, আমি তো খাতুনগঞ্জের দোকানদারের মতো এরকম ট্রাক করে মাল কিনি না। তারা একটা গাইটে যেমন 8,000-6,000 টাকা ব্যবসা করে, কিন্তু সেখানে তো আমার 500 টাকা ব্যবসা করতে জান বের হয়ে যায়, কিন্তু তার থেকে আমার পরিশ্রম বেশি, কারণ তারা মাল লাইনে দোকানের মধ্যে ফেলতেছে, ফেলে দিয়ে কাস্টমার যে যে জায়গাতে, যেহেতু তার গোডাউনের মাল সবই তো ভালো। যেমন আমার যদি 2টা মেয়ে হয় অথবা 2টা ছেলে হয়, তার মধ্যে একটা যদি চরিত্রহীন হয়, লেখাপড়া খারাপ হয়, বিয়ে দেওয়ার সময় তো আমার বলতে হবে যে ভাই আমার ছেলে মেয়ে মনে করেন যে পৃথিবীর সবচেয়ে সুসন্তান, আর আমার বউ রত্নগর্ভা, এটা তো বলতেই হবে। তো একজন খাতুনগঞ্জের ব্যবসায়ীর গোডাউনে যে মালগুলো থাকে, সেখানে যা থাকে সেটাই ভালো, সেটাই এ গ্রেড, সেটাই ফার্স্ট ক্লাস। এরপর তার যেহেতু মাল বিক্রি করতে হবে, সো আপনাকে কন্ডিশনে সে মাল দিয়ে দিবে। আপনি কন্ডিশনে মাল পাইছেন মানে টাকা হাতে পেয়ে, মাল হাতে পেয়ে তারপরে টাকা দিচ্ছেন। আরে ভাই কন্ডিশনেই তো 500 টাকার গু আমার এই জায়গায় খাইলেন। আর ওইখানে আপনার ওই যে মাল ধরায় দিছে, সে মালের দাম তো আছে কত কত 4,000, আপনার কাছে বিক্রি করছে 10,000। খানস গ্লোবালে ফোন দিচ্ছিলেন, খানস গ্লোবাল বলছে 13,000, কারণ খানস গ্লোবাল 12,000 টাকার মালটাই আপনাকে 13,000 টাকায় দিচ্ছে, আর আপনার আরেকজন 10,000 টাকায় মালটা দিল যেটার দামই আছে 6,000 টাকা। লাভ কি হইল? মার্কা সেম, মার্কা কোনো বিষয় না। মনে করেন একটা ফুল মার্কা, এই ফুল মার্কা একটা বেবি সুইট, এবার প্রথমে আসবে 100 বেল, এই 100 বেল দিয়ে মনে করেন মার্কেটে বিভিন্ন জেলায় ছড়া দেবে। এটা কিন্তু গণদরে সবাই চাইলে দেওয়া হবে না, এটা দেওয়া হবে কাকে, এটা সাইট করা থাকবে। বরিশালের তো একজন আসছে, যাও নিয়ে যাও, সিলেটের তো একজন আসছে নিয়ে যাও, পঞ্চগড়ের তো একজন আসছে নিয়ে যাও, রাজশাহী থেকে একজন আসছে, মানে সারা বাংলাদেশে এই ব্র্যান্ডটার নাম হয়ে যাক, এবং যেই পাচ্ছে সেই প্রশংসা করছে। সাথে সাথে এবার কি হয়েছে, সুপার হিট হয়ে গেছে যে এই কি সূর্যমুখী মার্কা বেবি সুইট এবার পৃথিবীর সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে সুপার হিট আইটেম। আরে মাল দেখার মতো। অ্যাকচুয়ালি 100 বেল মালিক তো ছিল ইনভেস্টরের, ওই ইম্পোর্টারের অথবা ব্যবসায়ীর আপনার খেলা। সে 100টা মাল আনছে এই মার্কায় এ গ্রেডের, সারা বাংলাদেশের 64 জেলায় 64টা ছড়াই দিছে। আর এরপরে সবাই খালি মার্কার পরেই মাল নিচ্ছে, ভাই সূর্যমুখী মার্কা বেবি সুইট আছে ভাই, এ মাল নাকি সেরকম মাল, ভাই কত রাখবেন ভাই, 200 টাকা কম রাখবেন ভাই, তাড়াতাড়ি মাল দেন ভাই, 5টা মাল দেন ভাই, 20টা মাল দেন।
কিন্তু বর্তমানে যে সূর্যমুখীটা আপনি পাচ্ছেন সেটা তো আপনার এ গ্রেডটা না, এটা তো বি গ্রেডটা। আমি যে খাতুনগঞ্জ থেকে আপনাদের জন্য মাল কিনি, আমার এরকম ধরা দেওয়ার চেষ্টা করে না। প্রতি বছর 500-1000 গাইড দিলে তার মধ্যে 5টা মাল কি আমি এরকম বিপদে পড়ি না? কারণ আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো ব্যাগে চাকা খাইতে পারি, আমারও তো ভুল হইতে পারে, হতে পারে না? নাকি আমি একদম সৃষ্টিকর্তা হয়ে গেছি? আরে যেখানে আপনারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নূরের তৈরি, তার পিঠে নূর ছিল, তা যার পিঠে নূর আছে মানে কি বেহেশতের আলো আছে, তার শরীর তো অন্তত আর মন তো জীবনে কোনোদিন অপবিত্র হওয়ার কথা না কথা। তো তারেও তো ওই মেরাজ গমনের জন্য সিনা সাফ করানো হয়েছিল, কি কারণে? পবিত্র করে ধোয়া হয়েছিল। অর্থাৎ মহামানবেরও ভুল হইতে পারে, তা আমার কেন ভুল হবে না? তো মহামানবের কোথায় মহামানব আর কোথায় আমি? কোথায় আকাশ আর কোথায় ফাতাল? না, ফাতালের 1000 কিলোমিটার নিচে আমি। তা আমার ভুল হতে পারে না? আমি মানুষ না? কিন্তু মালটা যখন খারাপ পড়ে যায়, 100টা মালের মধ্যে একটা খারাপ পড়লে, যে একটা খারাপ পড়ে সে মনে করেন অভিশাপ দিয়ে, বাপ মা তুলে গালাগালি দিয়ে আলহামদুলিল্লাহ সহ্য করতে হয়, বুঝতে হয়। আমাকে বুঝে নিতে হয় যে সে একটা ইনম্যাচিউর বেবি, যার কারণে গালাগাল করতেছে। ব্যবসায় যদি হারই যদি মানতে না পারেন তা লাভ করবেন কেমনে? ওই সব শাশুড়ি তো মেয়ে বিয়ে দেওয়ার সময় কয় যে আমার মেয়ের মতো মানায় নিতে পারে, খুব কষ্ট করতে পারে, খুব অমুক খুব তমুক। আরে বিয়ে দেওয়ার পরে 2 ধাক্কা দিলেই তো খালি মাজায় ব্যথা আর মাজায় ব্যথা, আর 2 দিন পর পর পোলায় বাপের বাড়ি যায়। আর কি শাশুড়ির নামে ভোক্তা অধিকার মামলা করবেন? যে শাশুড়ি আপনি কইছিলেন যে আপনার মেয়ে নাকি সব মানায় নিতে পারে, বড় বড় মাছ খাইতে পারে, তা আমি তো বড় মাছ খাওয়াইতে গেলাম, তার তো খালি গলা বেঁধে যায়। কইতে পারবেন? জান না ভোক্তা অধিকারে যে কন যে আমার শাশুড়ি আমারে ঠগাইছে, কেমনে? তার মেয়ের মাজায় জোর কম। তো যাই হোক, কথাবার্তা যা বলতেছি কিন্তু একদম ডিরেক্ট কথাবার্তা বলে দিচ্ছি, এর মধ্যে কোনো জড়তা নেই, কোনো কিছু নাই। আর আমি জোবায়েদ ভাই কথা কি বলি সেগুলো তো আপনাদের সব মুখস্থ আছে। ছোট বাচ্চারা কখনো আমার ভিডিও দেখবেন না। তাহলে আপনারা গাইডের জগতে ব্যবসা যখন করতে চান, আমরা সর্বোচ্চ আপনাদের সাজেশন দিই। আচ্ছা, খানস গ্লোবালে ফোন করে আপনারা যত মনের দুঃখ, তারপরে ব্যবসার আইডিয়া, যত যা শিখতে পারেন, এই গাইডের জগৎ বলেন অথবা কাপড়ের জগতে বলেন, এই 50 বছরে 60 বছরে কোনো বাপে, আপনার জন্মদাতা বাপে আপনারা শিখাইছে? কোনো ব্যবসায়ী তার গোমর ফাঁস করছে? তো খানস গ্লোবাল এরকম গোমর ফাঁস করে দিয়ে একটা মাল দেয় আপনাকে, তাহলে কতটা ভিতরে নিজের মধ্যে পরিষ্কার না থাকলে মাল দেওয়া সম্ভব হয় না। এরপরে যেমন খাতুনগঞ্জের অনেক বড় বড় ব্যবসায়ীরা নিজেরাও জানে না, কারণ এক ব্যবসায়ী তো আর এক ব্যবসায়ীর ওই ভিন্ন কাস্টমার দিয়ে টেস্ট করে যে এর রেট কত, আমার কাছ থেকে কত করে নে, কত করে বেচে। প্রথম প্রথম এরকম আমি যখন খাতুনগঞ্জে আসছি তখন অনেক অনেক ব্যবসায়ীরা ওই বিভিন্ন নামে বেনামে 2টা 5টা অথবা এরকম মাল নেওয়ার নাম করে টেস্ট করতো যে জুবায়েদ ভাই আমাদের কাছ থেকে মাল নিয়ে কত টাকায় মাল বিক্রি করে। সমস্যা কি? আমি কত টাকায় মাল বিক্রি করি? কথার কথা, একটা কাপড় আমি কিনি 20,000 টাকা, আমি সেটা 21,000 টাকায় বিক্রি করি, না 22,000 টাকায় বিক্রি করি, না 23,000 টাকায় বিক্রি করি। এখন কেউ জানলো যে জুবায়েদ ভাই মাত্র 500-1000 টাকায় ব্যবসা করে মালটা ছেড়ে দেয়, আচ্ছা খুশি। আবার কেউ একটা ফোন করে কোনো ইম্পোর্টার চিন্তা করলো যে তাহলে আমি একটু যাচাই বাছাই করে দেখি, আচ্ছা তাহলে 20,000 টাকা দিয়ে একটা মাল কিনলো, আমার কাস্টমার সার্ভিস বললো যে স্যার এই মালটার দাম 23,000 টাকা। এখন ইম্পোর্টার চিন্তা করতেছে এ মাল তো আমার কাছে 20,000 টাকা, জুবায়েদ ভাই 23,000 টাকায় মালটা বেচতেছে, তাহলে তো জুবায়েদ ভাই সৎ ব্যবসায়ী না। ওই যে মুখ দিয়ে বলে 500 টাকা ব্যবসা করে, 1,000 টাকা ব্যবসা করতে জান বেড়ে যায়, তাহলে উনি তো সৎ ব্যবসায়ী না। আমি তো দেখছি 3,000 টাকা ব্যবসা করে একটা মালে। এ বেটা মাদারচোদ, তুই জুবায়েদরে চিনোস? খানস গ্লোবালরে চিনোস? বেশি বাল পাক না। জুবায়েদ ভাই কত মানুষে ফ্রি গাইড ডেলিভারি দেয় জানা আছে? জীবনে কোনোদিন ফ্রি গাইড ডেলিভারি দিছিত?
জোবায়েদ ভাই 23,000 টাকা জোবায়েদ ভাইয়ের কাস্টমার কেয়ারেতে বলে দিছে এই মালটার দাম। এখন তোর কাছে রেট হচ্ছে 20,000 টাকা, আর একজনের কাছে তো রেট 21,000 হইতে পারে। তোর মালটা জোবায়েদ ভাইয়ের পছন্দ না হইতে পারে, জোবায়েদ ভাইয়ের যে মালটা পছন্দ সেটা আর এক গোডাউনে আছে, সেটার দাম 23,000-এর উপরে। কারণ জোবায়েদ ভাই যখন রেটটা দিছিল তখন 23,000, এখন মালের রেট বেড়ে 24,000 হয়ে গেছে। তখন জোবায়েদ ভাইয়ের কেনা দাম ছিল 22,000, ইম্পোর্টার অথবা গোডাউন চাইছিল, জোবায়েদ ভাই 23,000 টাকা একটা ফিক্সড রেট করছিল কোম্পানিতে। এখন জোবায়েদ ভাইরে যখন অর্ডারটা দিছে কাস্টমার, তখন এই মালটা কিনতে যেয়ে শুনে মালের দাম 24,000 হয়ে গেছে। তোর গোডাউনে তো বগিযোগী মাল অথবা তোর মাল আছে 20,000 টাকায়, তোরটাও বানাইছি 21,000। এখন যে মালটার দাম জোবায়েদ ভাই শুনে গেছিল 23,000, 22,000, জোবায়েদ ভাই সেটা 23,000-এ বেচতে যে অর্ডার পাইলো যখন, তখন শুনে মালের দাম 24,000। এখন জোবায়েদ ভাই কোনোদিন এরকম ঘটছে যে 23,000-এ মাল কেটে 24,000 টাকা এরপরে কাস্টমারে বলছে 24,000 টাকা ছাড়া মাল দিতে পারবো না? সারা বাংলাদেশে গত 4 বছর তোরও আমি গাইটের ব্যবসায় নামছি, এক শালায় এক সৃষ্টিকর্তাও দেখাইতে পারবে যে জোবায়েদ ভাই এই কাম করছে? বরঞ্চ জোবায়েদ ভাই কথার কথা জানছিল 23,000 টাকা মালের দাম, 22,000 টাকা মালের দাম, 23,000 টাকা জোবায়েদ ভাইয়ের কাস্টমার সার্ভিস অথবা জোবায়েদ ভাইয়ের খানস গ্লোবাল 23,000 টাকা কাস্টমারের কাছ থেকে নিচ্ছে। এবার যখন মালটা কিনতে আসছে জোবায়েদ ভাই দামাদামি করে এটা পাইছে 21,000 টাকায়। এবার কাস্টমারকে 21,000-এর থেকে জোবায়েদ ভাইয়ের 500-1,000 টাকা ব্যবসা করলে হয়তো 22,000 টাকা। তাহলে কাস্টমারকে যখন মাল দিছে সাথে গাড়ি ভাড়া ফেরত দিয়ে দিচ্ছে এবং সাথে আরও 500 টাকা দিচ্ছে, অথবা ওই গাড়ি ভাড়া ফেরত না দিয়ে একবারে কাস্টমারে বলেছে ভাই আপনার এই মালটা আমরা ভাবছিলাম 23,000 টাকা লাগবে, 23,000 লাগে নাই, ওই 21,500 টাকা হয়ে গেছে, আপনার এই 1500 টাকা আপনাকে বিকাশ করে ব্যাক করে দিচ্ছি। এরকম কাস্টমারের সংখ্যা কত শো খানস গ্লোবালে এসে দেখে যাবেন। খাতুনগঞ্জের ইতিহাসে কোনোদিন কোনো কাস্টমারের টাকা ফেরত দিছে? এইটা তো খাতুনগঞ্জের ইতিহাসে কোনোদিন নাই আজকে পর্যন্ত। আজকে 16ই ডিসেম্বর 24 সাল, গত 50-60 বছরে একটা বাপের বেটাও না। ওই যে আকবর না কি একটা আছে, ওই যে জাপানি টপস বেছে, ওর ওই কি সুদে আকবর না কি কয়, একটা মালের অর্ডার দিছিলাম, মালটা নেই নি, সে 5,000 টাকা এখনো ফেরত দেয় না, 3 বছর হয়ে গেছে বোধ হয়। ওরে সবাই সুদে একবার কয়। তা খাতুনগঞ্জ হচ্ছে এমন জায়গা, যদি আপনি অ্যাডভান্সও দেন, সে অ্যাডভান্সও মেরে খেয়ে ফেলে দেয়। মাল টাকা দিচ্ছেন 5,000, বাকিটা কন্ডিশনে দেবেন 20,000, মাল চলে গেছে, মাল আবার নেন নাই, ফেরত চলে আসছে, ওই 5,000-ই মাইর, ওই টাকা জীবনে কোনোদিন আর ফেরত পাবেন না। এইটা খাতুনগঞ্জের গত 60 বছরের নিয়ম। ওই খানসগুলো বলে ফেরত পাওয়া যায় না। টাকা দিছিলেন 28,000, সেই মাল জুবাইদ ভাই বলছে ভাই 20,000-এ যে মাল পাইছি 28,000-এর সমান, অযথা টাকা কেন নষ্ট করবো, 20,000 টাকা এই মালটা দিয়ে দিলাম, আর ওই 8,000 টাকা আপনি বিকাশে ফেরত দিয়ে দিচ্ছি। কই সাতক্ষীরা প্রমাণ আছে না? এই বছরই তো মিনিমাম 40টার উপর এরকম টাকা ফেরত দিছি, সর্বোচ্চ 8,000 টাকা ফেরত দিছি বিকাশ করে। গতকালকে এক ভদ্রলোক কেরানীগঞ্জের থেকে আমাকে ফোন দিছে, জুবাইদ ভাই এই মাল কিনবো। কেন এই মাল কিনবেন? এত টাকার মাল কেন কিনবেন? কোথায় মাল বিক্রি করবেন? একটা দামি মাল নিবেন আপনি, আপনারা তো মাল কেনার সময় সবসময় চিন্তা করেন সবচেয়ে ভালো মালটা কি চাই। ভাই সবচেয়ে ভালো একটা ডায়মন্ড নিয়ে যদি ফার্ম গেটের ব্রিজের গোড়ায় বসি, ওটা মানুষ আমার দাম দেবে? বরঞ্চ আরো কবে যে কোন জায়গাতে পকেট মার করে নিয়ে আসি, চুরি করে নিয়ে আসি, অথবা এটা বুয়া। তাহলে রাস্তায় যেখানে ফুটপাতে অথবা গ্রামে গঞ্জে হাটে বাজে গরিব কাস্টমারের জন্য যে মালটা নেবেন, এটার মধ্যে এত এ গ্রেড মে গ্রেড এত গোড়ার ডিম বোঝার দরকার নাই। বুঝতে হবে কি এই মালটা নিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ মৌমাছির মতো ঝাঁপায় পড়বে কিনা, এই মালটা তাদের এত চাহিদা আছে কিনা। নাম্বার 2, এটা কেনা দাম কত, আর আমার এলাকায় যে কাস্টমার আমার কাছে আসবে তাদের বাজেট কেমন। ওই বাজেট যদি কথার কথা হয় 400 টাকা, তাহলে মালটা অবশ্যই আমার 200 টাকার নিচে কিনতে হবে পার পিস বডি। হয়ে গেল। এখন সেটা এ গ্রেড হোক না, বি গ্রেড হোক না, সি গ্রেড হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কাস্টমার এই টি শার্টের জন্য ফুটপাতে কয় টাকা দিতে চায়, 150 টাকা, তাহলে এই মালটা যেভাবে হোক আমি 60 টাকায় কালেক্ট করব, অথবা 40 টাকায়, যদি গাইটে হয় এটা আমি 22 টাকায় কালেক্ট করব, শেষ। 22 টাকায় কিনে 150 টাকায় বেচবো, খারাপ কি? আমার এখানে এ গ্রেড বি গ্রেড দেখার দরকার না, আমার দেখার দরকার রং চটে গেছে কিনা, ববলিন গুঁড়ো গুঁড়ো দানা দানা আসছে কিনা, আর কোথাও সিঁড়া ফাটা বড় ধরনের আছে কিনা, অর্থাৎ মালের বডি ওকে আছে কিনা। বডি ওকে আছে, কেনা দাম কত পড়ছে, 30 টাকা না পড়ে 35 টাকা পড়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, মালটা তো বেচবো 150 টাকায়।
ওই 5 টাকা দেওয়ার বিনিময়ে মালটা যদি একটু চকচকে ডিজাইন বেশি হয়, তা আলহামদুলিল্লাহ 150 টাকার জায়গায় পারলে 200 টাকা বেচতে পারবো। ওই 5 টাকা বাড়ানোর জন্য উল্টে 50 টাকা আমার লাভ বেশি হবে, 45 টাকা লাভ বেশি হবে, খারাপ কি? তা এই যে সঠিক এবং কমন যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো যারা করছে তারা ধুমসে খালি ব্যবসা করতেছে। আর এই চিন্তার বাইরে চিন্তাকে আরও যখন ক্রিটিক্যাল করে ফেলেন, তখন আপনি ওই আঙ্গুল চোষা ঘরে বসে থাকা একটা বোকাচোদার মতো ঘরের মধ্যে আপনি বসে থাকেন। আর ভাইয়া মালটা বোধহয় বি গ্রেড পড়েছে, ভাইয়া মালটা বোধহয় খুব ভালো হয় নাই, ভাইয়া মানে তখন ভাইয়া ভাইয়া করতে করতে মনে করেন যে মুখে তুতু উঠায় ফেলে। আর আমার এই মোবাইলে যে পরিমাণ, আর এইসব মানুষই দেখবেন এদের কমিউনিকেশনে অস্থির। কোন একটা প্রবলেম হলে একবার একটা ফোন মনে করেন 100 বার দিতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত, কথার কথা আপনি কবরে যাচ্ছেন, ওই কবরের থেকে ব্যাক করে এসে তার ফোনটা রিসিভ করতে হবে, তারপরে সে ফোন দেওয়া বন্ধ করবে। আর তাছাড়া দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে, মানে বিবেকও নাই যে মানুষের টয়লেটে থাকতে পারে, মোটরসাইকেলে থাকতে পারে, নামাজে থাকতে পারে, একটা মিটিংয়ে থাকতে পারে, তাল গাছের মাথায় থাকতে পারে। একটা ফোন দিছি, দেখি ভদ্রলোক 2-1 ঘন্টার মধ্যে ফিরিয়ে আমার কল ব্যাক করে কিনা, অথবা সে ফোন ধরতেছে না, তাহলে তাকে একটা SMS দিয়ে দিই, বা আমার নাম অমুক, অমুক জেলা থেকে একটু কথা বলতে চাচ্ছি, শেষ। একটা মেসেজ দিয়ে দিলে ওই ভদ্রলোক মেসেজটা দেখে কল ব্যাক করবে, কারণ হয়তো সে আপনাকে চিনতে পারতেছে না, নাম ঠিকানা যখন দেখলো আপনাকে কল ব্যাক করলো, দ্যাটস ইট, সিম্পল। মানে 20 বছর মোবাইল চালায়, মোবাইলের এই স্মার্টফোন এটা ছাড়া হয় না, ওটা ছাড়া পারি না, এটা ক্যামেরা ভালো না, ওটা কত গোড়া ডিম, এটা প্রসেসর ভালো না, বালের মোবাইল কি মানে চালাইতে হয়। একজন মানুষ একটা ফোন কেটে গেলে দিলেও যে বলে যে ইউজার ইজ বিজি, কিসের বিজি, দিতে থাও ফোন। তা 20 বছর মোবাইল চালাও যে মানুষটা মোবাইলের ভদ্রতা অথবা মোবাইল পরিচালনা কমিউনিকেশনের ভদ্রতা শেখে নাই, সে ব্যবসা করে যে ভালো কিছু করবে এটা তো সম্ভব না। তা আমি আমার অফিসে যেমন বলে দিই যে ভাই, একবারের জায়গায় 3 বার ফোন নন স্টপ কে দেয়, সবার আগে তার সাথে কথা বলে সুন্দরভাবে হাসি মুখে বলে দেন যে ভাই, আপনার এই যে মালটা এটা আমার কাছ থেকে না কিনে অমুক জায়গা থেকে কিনেন, ইনশাল্লাহ ভালো হবে, বলে ছেড়ে দেন। কারণ এর অর্ডার নেওয়ার থেকে ওই 500 টাকার কামাই করতে যে 50,000 টাকার ফেরা দরকার নেই। তো এরকম আচোদা পোলাপানের অথবা মানুষের কাম করার দরকার নেই। এগুলো বাংলাদেশের বোকাচোদা টাইপের, এগুলো রাস্তাঘাটের জন্ম, রাস্তাঘাটে মৃত্যু, থাকুক রাস্তার মধ্যে। এর পিছনে সময় নষ্ট করে এর ভিআইপি বানানোর কোনো দরকার নাই, কারণ ও নিজে ভিআইপি কোনো দিন হবে না। 20 বছর মোবাইল চালায়, যদি একজন মানুষ মোবাইল চালানোর সিস্টেমই না বুঝে, তা ব্যবসা তার শিখাইতে গেলে তো ওরে শিখাইতে শিখাইতে আমার কলজামুলজা সব শেষ হয়ে যাবে, আমার ব্যবসা খয়রাতি হয়ে যাবে। তাহলে মাপও চাই, দোয়াও চাই, এত ব্যবসা শেখানোর দরকার নেই। তো যাই হোক, এখন আবার কাজে বেরিয়ে যাব। সো অনেক গল্প করার আর সময় পাচ্ছি না, তারপরে তো বোধ হয় 57 মিনিট, শালা কথা কইতে গেলে 1 ঘন্টা চলে যায়, বুঝি না দিন মাত্র আল্লাহ কেন 24 ঘন্টা বানাইলো। মানে এই একটা জিনিসের সাথে খালি পেরে উঠি না। 9টার আগেই কি হয়েছে, ওই সকালবেলা ঘুমের তো উঠেই শুনবো যে বিকাল 4টে বেজে গেছে, 4টের সময় শুনবো যে কি হয়েছে রাত 12টা বেজে গেছে। মানে কোনো কাজ করে একটু শান্তি নাই। সময় জিনিসটা এমন একটা বিচ্ছিরি জিনিস, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি জিনিস, যে মোটে করেন সেকেন্ডের মধ্যে চলে যায়। আর এটা আরও বিচ্ছিরি লাগে যখন হসপিটালে মৃত্যুর সময় গুনতে থাকবেন, হসপিটালে বেডে বসে বসে, তখন এই সময়কে এত ঘৃণা লাগবে যে তুই কেন এই জীবনে এত শর্ট ছিলি, এই সময়টা কেন আর বড় হইলি না। আমি এখন যেমন আপনাদের বলি যে দিন এত ছোট কেন, হয়তো আপনারা হাসেন, কিন্তু মৃত্যুসজ্জায় তখন আপনি নিজেই বলবেন এই জীবনের সময়টা কেন এত কম পেলাম, যে মন খুলে মানুষকে ভালোবাসতে পারলাম না, মানুষের ভালোবাসা অর্জন করতে পারলাম না, কাজ করে সাকসেসফুল হইতে পারলাম না। তো যাই হোক, অনেক পচা পচা কথা বললাম, বাট খুব রিয়েল লাইফ কথাবার্তা আমি খুব সবসময় পছন্দ করি। আই এম নট এ জেন্টলম্যান, ট্রাস্ট মি, আমি কোনো জেন্টলম্যান না। জেন্টলম্যানরা সারা বিশ্বের সামনে যেভাবে সুন্দর করে সেজে গুজে কথা বলে, আমি এই টাইপের পাবলিক না, কারণ অত রং ঢং করার সময়ও আমার নাই। কারণ আমার বউয়ের যে পরিমাণ মনে করেন যে বাসার বাজারে ফর্দ আছে, ওই স্কুলের মাস্টারের বেতন দিতে হবে, বাচ্চাদের কোচিং সেন্টারে বেতন দিতে হবে, তারপরে কি হচ্ছে বাসা ভাড়া দিতে হবে, তারপরে কাজের বুয়ার বেতন দিতে হবে, তারপরে অফিসে ভাড়া দিতে হবে, অফিসে বেতন দিতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে, ফ্যাক্টরিতে ভাড়া, বেতন, ওয়ার্কার বিল, মালামাল কিনা,
তো ফ্যাক্টরি অফিসের কথা বাদই দিলাম, এটা তো আমার, এটা এটা তারে এটা এর মধ্যে না জড়ায় শুধু তার কথা বললেই ভালো হবে, যেহেতু গুণী রমণী, সে গুণী রমণী যে দৌড়ে পড়ে আমারে রাখছে। তো জীবনে যে কোন পাপটা করছিলাম একমাত্র আল্লাহই জানে, কেন যে বিয়েটা করছিলাম। এখন আফসোস লাগে যে শালার এই বিয়েটা না করলে মোটামুটি ব্যবসা বাণিজ্যে দাঁড়ায় যেতে পারতাম। তাহলে এই পরিমাণ খরচ, দুইটা বাচ্চারে লেখাপড়া করাইতে, তাদের আবদার পালন করতে, আর দুইটা বাচ্চা তো দুইটা বাচ্চা, একটা বই তো 40টা বাচ্চার সমান। শালা আবার শালিকে একটা গালাগাল দিব, তাও কবে যে কেছে আমার বোনের দিকে তোমার নজর গেছে, মানে ডাইনি ভাবে নড়ার কোনো সুযোগই নাই। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাবার্তা বলে দিচ্ছি। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2024 সাল। এই 16ই ডিসেম্বরে ঘরে বসে থাকার সুযোগ নাই। এই বোধহয় এই চট্টগ্রামে একটানা 10-12 দিন ধরে আসি, এবং আজকেই বোধহয় ফার্স্ট একটু বেশি সময় পাইলাম আপনাদের সাথে গল্পগুজব করার। কিন্তু আমার অফিসের মোবাইল যেটা, সেটাতে ফোন আসতে আসতে পাশের রুমে ওটা কিছুক্ষণ পর পর টের পাচ্ছে, ওটারে মনে করেন যে ওটার আয়ু শেষ করে দিচ্ছে মোবাইলের। তো এখন যাব, সবাই ফোন দিব, কথাবার্তা বলবো, কার কি জানার আছে, কার কি বোঝার আছে, এবং সবার হাত পাও ধরে একটা রিকোয়েস্ট করব যে আপনারা মাত্র একটা কল দিবেন, আমার ডিরেক্ট কল দিবেন, আমি আপনাদের কল ব্যাক করবো, টেনশনের কোনো কারণ নেই। আর যদি কল ব্যাক না করি, আপনার নাম আর মোবাইল নাম্বার, কোন জেলা আর কি লাগবে, শুধু নাম আর জেলা লিখে খালি একটা SMS ছেড়ে দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন। কিন্তু একজন ব্যক্তি, যেমন প্রবলেম যেটা হয়, একজন ব্যক্তি এক নম্বরে ফোন দিছেন, আরেক নম্বরে ফোন দিছেন, এক হোয়াটসঅ্যাপে ফোন দিছেন, আর এক হোয়াটসঅ্যাপে ফোন দিছেন, এরপর SMS করছেন, তাও 2-3টা নাম্বার দিয়ে। তাহলে একজন ব্যক্তির এতগুলো নাম্বার, এই সব কিছু, এরপরে অর্ডার দিছেন, এরপর পেমেন্ট দিছেন আর এক নাম্বার দিয়ে, মানে আপনার একারে হ্যান্ডেল করতে গেলেই মনে করেন যে আমার অবস্থা টাইট। তা এরকম তো আমার প্রতিদিন হাজারের উপর আছে। তো ব্রেন যে এখনো সুস্থ আছে, এইটাই শুকরিয়া আল্লাহর কাছে। তো আপনারা সবাই ভালো থাকেন, যোগাযোগের মধ্যে স্থিরতা রাখেন, আর যার যত মাল লাগবে আমি স্ট্যান্ড বাই আছি। আজকে পর্যন্ত সবাইকে সব মাল দেওয়া শেষ। আমাদের যে দুর্নামটা হয়েছিল এবার আমাদের লোকবলের অভাবে, সেটাও মোটামুটি ক্লিয়ার করে দিলাম। তো আপনারা এখন অর্ডার দিতে থাকেন, প্রতিদিনের মাল প্রতিদিন ডেলিভারি যাচ্ছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।